ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমার জন্য তোমার যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার পলিটির এবং ইকোনমিক্সের একটা প্রিভিয়াস ইয়ারের সেট নিয়ে এসেছি। এই একটা সেটাই কিন্তু যাবতীয় পলিটি ও ইকোনমিক্সের প্রশ্ন কিন্তু আমি আপলোড করে দিয়েছি। কিন্তু ডাব্লিউবিসিএস তোমাদের যখন আমি পড়াচ্ছিলাম তোমরা দেখেছো পলিটির প্রশ্ন কিন্তু আমি আলাদা আপলোড করেছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের, এবং ওখানে কিন্তু আমি ইকোনমিক্সের আলাদাভাবে ইকোনমিক্সের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেগুলো কিন্তু আলাদাভাবে আপলোড করবো। এখানে যেহেতু প্রশ্ন কম, টোটাল 18টা 20টা প্রশ্ন আছে পলিটি আর ইকোনমিক্স মিলিয়ে, তাই জন্য আমি এই পলিটি ইকোনমিক্সটা একসাথে আপলোড করে দিয়েছি। আর এই ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর খারাপ লাগলে কিন্তু অবশ্যই ডিসলাইক করো এবং কমেন্ট কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আর এই যে প্রশ্নগুলো দেখছো এই প্রশ্নগুলো কিন্তু তোমার শুধু এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য নয়, রাজ্য সরকার কেন্দ্র সরকারের সমস্ত রকম পরীক্ষায় কিন্তু উপকারে আসবে। আর আমার টেলিগ্রাম চ্যানেলটা যারা এখনও জয়েন করনি তারা কিন্তু ইউটিউবের ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে। এছাড়াও প্রতিটা ভিডিওর শেষে কমেন্ট বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিই, ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যাও। ওখানে আমি এই ভিডিওগুলোর ফ্রি পিডিএফ আপলোড করে দেবো, তোমরা ডাউনলোড করে নিও পিডিএফগুলো টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে। তো চলো আজকের প্রথম প্রশ্ন, অন্তর্দয় পরিকল্পনার প্রধান উদ্দেশ্য শহরে গরিব মানুষের উন্নয়ন, কৃষকদের উন্নয়ন, ভূমিহীন শ্রমিকদের উন্নয়ন, গরিব মানুষের উন্নয়ন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে গরিব মানুষের উন্নয়ন, মানে শুধু গরিব মানুষের উন্নয়ন যে অপশানটা আছে ওইটা সঠিক হবে। ঠিক আছে, অন্তর্দয় পরিকল্পনা, বা এটা কিন্তু অনেক সময় তোমরা দেখবে অন্তর্দয় অন্ন যোজনা, মানে অনেক সময় তোমাদের ফুল ফর্মও জানতে চাইবে, AAY দিয়ে দিল যে AAY এর পুরো অর্থ কী এটাও জানতে চাওয়া হতে পারে। AAY এর ফুল অর্থ হচ্ছে মানে ইকোনমিক্সের ক্ষেত্রে আর কি অন্তর্দয় অন্ন যোজনা। ঠিক আছে, এখানে যেরকম দিয়েছে অন্তর্দয় পরিকল্পনা, দুটোই কিন্তু এক। এটা কত সালে চালু হয়েছিল খুব গুরুত্বপূর্ণ, এটাও পরীক্ষাতে আসে। অন্তর্দয় পরিকল্পনা বা অন্তর্দয় অন্ন যোজনা চালু হয় 2000 সালে। কোন মানে ডিউরিং কোন 5 ইয়ার প্ল্যান, এটা নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় চালু হয়। আর প্রধানমন্ত্রী এই সময় ছিলেন অটল বিহারী বাজপেয়ী। আর প্রথম কোন রাজ্যে যদি আসে যে অন্তর্দয় অন্ন যোজনা বা অন্তর্দয় পরিকল্পনা চালু হয়, সঠিক উত্তর হবে রাজস্থানে কিন্তু এটি প্রথম চালু হয়েছিল। প্রতি করার নোটই কিন্তু গুরুত্বপূর্ণ, কত সালে চালু হয়, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চালু হয়, প্রধানমন্ত্রী কে ছিল, আর কোন রাজ্যে প্রথম চালু হয়। ভারতের সবুজ বিপ্লব নিচের কোন ক্ষেত্রে সবথেকে সফল? গম ও আলু উৎপাদন, জোয়ার ও তৈলবীজ উৎপাদন, গম ও চাল উৎপাদন, চা ও কফি উৎপাদন। সঠিক উত্তর হচ্ছে চাল ও গম। তোমরা জানো ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? MS স্বামীনাথন, ও পৃথিবীতে বলা হয় নরমান বোরল্যাগকে। এবং তোমাদের আমি এই সূত্রে একবার পড়িয়েছিলাম HYV সিড, মানে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস, মানে যেগুলোকে মিরাকেল সিডস বলা হয়। এইসব সিডের প্রয়োগ কিন্তু এই সবুজ বিপ্লবের সময় ভারতবর্ষে করা হয়েছিল এবং সব দেশেই করা হয়েছিল। আর এখানে আমি মিসলেনিয়াসের ক্লাস কিন্তু যখন আমি করিয়েছিলাম তোমরা কিন্তু চাইলে পড়তে পারো, এটা আমি ভূগোলের নোটে দিয়ে দিয়েছিলাম। মিসলেনিয়াসের ভূগোলের প্রিভিয়াস ইয়ার সেট পড়লে HYV সিডস সম্বন্ধে তোমরা জানতে পারবে। অনেক সময় HYVর ফুল নাম জানতে চাওয়া হতে পারে, H ফর হাই, Y ফর ইয়েল্ডিং, আর V ফর ভ্যারাইটি, মানে মিরাকেল সিডস, হাই ইয়েল্ডিং ভ্যারাইটি সিডস, মানে যে শস্য থেকে প্রচুর ফসল উৎপন্ন হয়। এবং এই সময় আরেকটা প্রশ্ন আছে একটু বলে দিই, যারা ইন্টারেস্ট হবে এটা শুনে তারা নোটগুলো দেখো। মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার জিওগ্রাফিতে, ওখানে আমি জিওগ্রাফিতে দিয়েছিলাম, যেহেতু ইকোনমিক্স আলাদা করে করিনি। অনেক সময় প্রশ্ন আছে যে সবুজ বিপ্লবের সময় ভারতবর্ষ যে গম যে বীজ এটা কোন দেশ থেকে আমদানি করেছিল? সঠিক উত্তর হবে মেক্সিকো থেকে। মেক্সিকো থেকে কিন্তু গমের যে HYV সিডস সেটা কিন্তু আমদানি করেছিল। আর চালটা আমদানি করেছিল কিন্তু, বা যে ধানের যেটা আমদানি করেছিল, কিন্তু ধানের যে বীজ আমদানি করেছিল সেটা কিন্তু ফিলিপাইন্স থেকে। মানে যদি বলে যে সবুজ বিপ্লবের সময় ধানের যে HYV সিডস কোথা থেকে আমদানি করেছিল? ফিলিপাইন্স থেকে। আর গমের HYV সিডস আমদানি করেছিল হচ্ছে মেক্সিকো থেকে। আচ্ছা, পরের প্রশ্ন বন্ধুরা, সাংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার, আইনি অধিকার, স্বাভাবিক অধিকার? সঠিক উত্তর হচ্ছে আইনি অধিকার, এটা কিন্তু একটা আইনি অধিকার। তো চলো পরের প্রশ্ন, রাজ্যসভার সদস্যগণকে নির্বাচিত করেন জনগণ, লোকসভা, বিধানসভার নির্বাচিত সদস্যগণ, বিধান পরিষদের নির্বাচিত সদস্যগণ? সঠিক উত্তর কিন্তু হবে বিধানসভার নির্বাচিত সদস্যগণ কিন্তু রাজ্যসভার সদস্যগণকে নির্বাচিত করেন। রাজ্যসভা সম্বন্ধে কিন্তু আর বলছি না, তোমরা জানো রাজ্যসভা একটা স্থায়ী কক্ষ যাকে ভেঙে দেওয়া যায় না, কিন্তু যার মেম্বাররা দের মেয়াদ 6 বছর ও প্রতি 2 বছর অন্তর, তোমরা জানো 2/3 সদস্য কিন্তু অবসর গ্রহণ করে। তোমরা জানো এই সম্বন্ধে আগে বলেছি। রাজ্যপাল
কে শপথ গ্রহণ করান ভারতের প্রধান বিচারপতি, ভারতের রাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, বিধানসভার অধ্যক্ষ? সঠিক উত্তর হবে হাইকোর্টের প্রধান বিচারপতি, বা ভালোভাবে যদি ডিটেলে বলতে চাই তাহলে হবে যে রাজ্যের রাজ্যপাল শপথ গ্রহণ করছে সেই সংশ্লিষ্ট রাজ্যের প্রধান সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি কিন্তু গভর্নরকে কিন্তু শপথ গ্রহণ করান। এটা 159 নম্বর ধারাতে কিন্তু এই সম্বন্ধে বিবৃত আছে। নিম্নলিখিত কোন পদাধিকারী রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন? অ্যাটর্নি জেনারেল, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, রাজ্যের রাজ্যপাল, উপরের সবকটি। এই যে সবকটি পদই দেখছো, এই সবকটি পদই কিন্তু আমাদের প্রেসিডেন্ট দ্বারা কিন্তু নির্বাচিত হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ভারতের সংবিধানের 35-এ ধারা কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? কর্ণাটক, জম্মু কাশ্মীর, পশ্চিমবঙ্গ, আসাম। সঠিক উত্তর হচ্ছে জম্মু কাশ্মীর। এটা কিন্তু এই যে 35-এ যে ধারাটা দেখছো, জম্মু কাশ্মীর যে স্পেশাল স্ট্যাটাসটা ছিল যেটা 2019 সালে বাতিল হয়ে গেছে, এইটা কিন্তু এই 35-এ ধারাটা কিন্তু মূল সংবিধানে ছিল না, এটা অনেক সময় আসে। রাষ্ট্রপতি কিন্তু 1954 সালে কিন্তু এটা অ্যাড হয়। এই 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 35-এ ধারা অনুযায়ী কিন্তু জম্মু কাশ্মীরের বাসিন্দাদের কিন্তু অনেক স্পেশাল সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, যেটা 2019 সালে কিন্তু যে স্পেশাল স্ট্যাটাসটা বাতিল হয় তোমরা জানো। পরিকল্পনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে? লোকপাল, লোকায়ুক্ত, অর্থ কমিশন, নীতি আয়োগ। তোমরা জানো বর্তমানে কিন্তু পরিকল্পনা কমিশন মানে আর নেই, তার বদলে কিন্তু নীতি আয়োগ চলে এসছে 2015 সাল থেকে। এই সম্বন্ধে ডিটেলের নোট কিন্তু আমি মিসলেনিয়াসে দিয়ে রেখেছি, ওই জন্য বারবার আর নোট দিইনি। ভারতের সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? 356 নম্বর ধারা, 32 নম্বর ধারা, 19 নম্বর ধারা, 14 নম্বর ধারা। সঠিক উত্তর কিন্তু 32 নম্বর যে ধারা বা আর্টিকেল, সেটাকে কিন্তু ভারতের সংবিধানের হৃদয় বা আত্মা বলা হয়, হার্ট অ্যান্ড সোল বলা হয়। এবং এটা কে বলেছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। এবং রাইট টু, আমাদের 32 নম্বর ধারা যেটা হচ্ছে কি, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। ঠিক আছে, এটাকে কিন্তু ভারতের সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয়। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একটু আনকমন। 100তম সংশোধন, 101তম সংশোধন, 102তম সংশোধন, 103তম সংশোধন। এই প্রশ্নটা কিন্তু দেখবে যে এতদিন যখন আমি সেট করাচ্ছিলাম আমি খুব দেখিনি সেটটা, প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যারা WBCS প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু খুব ভালো করে দেখো। 100তম অ্যামেন্ডমেন্ট দ্বারা কিন্তু ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে। মানে আমাদের এটা কিন্তু এইটা আর মানে এই যে বলবৎ হয়েছিল যে এই অ্যামেন্ডমেন্টটা হচ্ছে 2015 সালে। আর ভারত ও বাংলাদেশের মধ্যে যে ধরো আমাদের যে ল্যান্ড বর্ডার বা আমাদের যে ভূমি সীমান্ত ও ছিটমহল, এইটা কিন্তু ট্রান্সফার করা হয়েছিল ওখানকার ট্রান্সফার করার মাধ্যমে কিন্তু ওখানকার বসবাসকারীদের নাগরিকত্ব প্রদান করা হয়েছিল। বুঝতে পেরেছো? ছিটমহল তোমাদের এই সময় যারা অনেকে আশা করি শুনেও ছিলে 2015 সালে। তাহলে কততম সংশোধনীর দ্বারা? 100তম সংবিধান সংশোধনীর দ্বারা। জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে গঠিত হয়? 1948, 1949, 1950, 1951। একটু আগেই দেখছিলে যে প্ল্যানিং কমিশন মানে পরিকল্পনা কমিশন, জানো বর্তমানে পরিকল্পনা কমিশনের জায়গায় 2015 সাল থেকে নীতি আয়োগ চলে এসছে। জাতীয় প্ল্যানিং কমিশন কিন্তু কোন সালে গঠন হয়েছিল? 1950 সালের। এবং ডেটটাও মনে রাখবে, কারণ ডেটটাও কিন্তু অনেক সময় জানতে চায়। 1950 সালের 15ই মার্চ কিন্তু এটা গঠন করা হয়। নিম্নলিখিত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? আচ্ছা, এখানে কিন্তু ভালোভাবে যদি প্রশ্নটা দিত, অ্যাকচুয়ালি বলা উচিত ছিল যে নিম্নলিখিত কোন তারিখে গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। এখানে ওটা আর দেয়নি, একটু কনফিউজ করার জন্য। মানে কোশ্চেনটা কিন্তু একই। 31শে ডিসেম্বর 1950, 26শে নভেম্বর 1950, 26শে জানুয়ারি 1950, 26শে জানুয়ারি 1949, 26শে জানুয়ারি 1950। সঠিক উত্তর হবে 26শে নভেম্বর 1949। এই দিন কিন্তু ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়। তাই জন্য কিন্তু প্রতি বছর 26শে নভেম্বর কিন্তু সংবিধান দিবস পালন করা হয়। এবং তোমরা জানো 1950 সালে 26শে জানুয়ারি কিন্তু ওটা কার্যকরী হয়, 26 জানুয়ারি থেকে, যে জন্য রিপাবলিক ডে পালন করা হয়। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? পণ্ডিত জওহরলাল নেহরু, ডক্টর বি.আর. আম্বেদকর, বাল গঙ্গাধর তিলক, সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকরকে কিন্তু ভারতের সংবিধানের জনক বলা হয়। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? মানে সুপ্রিম কোর্টের যারা বিচারপতি তাদের রিটায়ারমেন্ট এজটা কত? 58, 60, 62, 65। সঠিক উত্তর কিন্তু 65 বছর। হাইকোর্টের বিচারপতিদের রিটায়ারমেন্ট এজ হচ্ছে 62, আর সুপ্রিম কোর্টের যারা জাজ তাদের কিন্তু রিটায়ারমেন্ট এজ হচ্ছে 65।
সংবিধানের কোন ধারায় দেশের যুদ্ধ বা বহিঃশত্রুর আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারির কথা বলা হয়েছে? 350, 352, 356, 360। সঠিক উত্তর কিন্তু 352 নম্বর ধারা অনুযায়ী। এটা কিন্তু 352 নম্বর ধারাতে তোমাদের বলা আছে। তোমরা জানো 352তে ন্যাশনাল এমার্জেন্সি, 356তে স্টেট এমার্জেন্সি এবং 360-এ কিন্তু ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। আর এই ন্যাশনাল এমার্জেন্সি সম্বন্ধে তোমাদের আগে বহুবার বলেছি, ভারতে 3বার কিন্তু এটা বলবৎ হয়েছিল। ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি কিন্তু আজ পর্যন্ত কখনো বলবৎ হয়নি। নিম্নলিখিত কোনো রাজ্যে বিধান পরিষদ নেই। নিম্নলিখিত কোন রাজ্যে বিধান পরিষদ নেই? ঠিক আছে, উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, বিহার। তাহলে সঠিক উত্তর হবে কিন্তু রাজস্থান। ঠিক আছে, যে বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল, সেটা কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল সম্বন্ধে আমাদের বলেছি, বলেছি আমাদের যে রাজ্য আইনসভায় যে দুটো কক্ষ, তার উচ্চ কক্ষটা কিন্তু বিধান পরিষদ হয়, যেটা এখানকার অপশান অনুযায়ী রাজস্থানে কিন্তু নেই। বর্তমানে কিন্তু 6টা রাজ্যেতে কিন্তু লেজিসলেটিভ কাউন্সিল বা বিধান পরিষদ কিন্তু আর কি এক্সিস্ট করছে, বাকি সব জায়গা থেকে কিন্তু উঠে গেছে। তাহলে 6টা রাজ্য কী কী, খুব গুরুত্বপূর্ণ নামগুলো মনে রাখবে: বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক। এই প্রশ্নটা কিন্তু বারে বারে বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়, দেখেছি সেন্ট্রাল বলো রাজ্য সরকারে বলো প্রচুরবার রিপিট হয় প্রশ্নটা। এই 6টা রাজ্য দেখছো, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক। এই 6টা রাজ্যে কিন্তু বর্তমানে বিধান পরিষদ আছে, আর বাকি কোথাও নেই। আর পশ্চিমবঙ্গে কিন্তু 1969 সালে 21শে মার্চ কিন্তু বিধান পরিষদ বিলুপ্ত হয়ে গেছিলো। ঠিক আছে, বর্তমানে কিন্তু এটা এক কক্ষ বিশিষ্ট আইনসভা, আর 1969 সালে কিন্তু এটা বিলুপ্ত হয়ে গেছিলো বিধান পরিষদটা। সংসদের 0 আওয়ার বলতে কোন সময়কে বোঝায়? 11টা থেকে 12টা, 11টা থেকে 1টা, 12টা থেকে 3টে, আর 12টা থেকে 1টা। সঠিক উত্তর কিন্তু 12টা থেকে 1টা। এই যে সময়টা, এই যে ডিউরেশন 12টা থেকে 1টা, এই টাইম পিরিয়ডটাকে কিন্তু 0 আওয়ার বলা হয় সংসদীয় ভাষায়। যে সময়ে কিন্তু সাংসদরা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু সংসদে উত্থাপন করে। মানে একদম ধরো কোশ্চেন আওয়ার, তোমরা জানো কোশ্চেন আওয়ারটা শেষ হয়, একদম কোশ্চেন আওয়ার শেষ হওয়ার পরে ইমিডিয়েটলি কিন্তু এই 0 আওয়ারটা স্টার্ট হয়ে যায়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে? জেলা শাসক, জেলার পুলিশ সুপার, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী। সঠিক উত্তর কিন্তু হবে জেলা শাসক। জেলার যে মুখ্য রাজস্ব আদায়কারী উনি কে? জেলা শাসক। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আমি কিন্তু WBP কনস্টেবলের ইকোনমিক্সের যে কটা কোশ্চেন ছিল 4-5টা, আর পলিটির যতগুলো কোশ্চেন প্রিলি মেনে ছিল, মেনের কোশ্চেনগুলো আপলোড করে দিয়েছি। আশা করি তোমরা উপকৃত হবে। এবং স্ট্যাটিক জিকের আর একটা সেট বাকি আছে, সেটা আমি কালকে আপলোড করে দেবো। স্ট্যাটিক জিকের আর একটা সেট আপলোড করেছিলাম, ওটা আপলোড করে দিলে WBP সব সেট কমপ্লিট হয়ে যাবে কনস্টেবলের। আর তারপরে আমি NTPC আর WBCটা শুরু করবো। চলো ততক্ষণ পর্যন্ত বন্ধুরা, গুড ডে অ্যান্ড গুড বাই।